আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন মিলি ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রথম মহাবিদ্যা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, মিলি ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রথম মহাবিদ্যা। সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। রবিবার ছুটির দিন, তাই অন্য দিনগুলোর মতো অফিস যাওয়ার তাড়া আজ নেই। ঘড়িতে এখন সকাল 10:30 বাজে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি জানালার পাশে বসে বাইরের সেই বৃষ্টি স্নাত প্রকৃতির দিকে চেয়ে রয়েছি এক দৃষ্টে। মনটা বড় শান্ত লাগছে। এই সময় এক কাপ চা হলে মন্দ হতো না। গিন্নিকে হেঁকে বললাম, বলি এক কাপ চা পাওয়া যাবে? রান্নাঘরের ভেতর থেকে গিন্নির সম্মতিসূচক উত্তর পাওয়া গেল। মিনিট 5 মধ্যেই গরম গরম চায়ের কাপ এসে হাজির। এই নাও তোমার চা। চায়ের কাপে একটা আয়েশের চুমুক দিতেই মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। গুনগুন করে একটা গান জুড়ে দিলাম। ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দেব। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ঘুমটা প্রায় গাঢ় হচ্ছে এমন সময় বাড়ির দরজায় টোকা পড়ল। ঘুম ঘুম চোখে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি দরজার বাইরে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রয়েছে কিশোরী। আমিও একগাল হেসে বললাম, আরে কিশোরী যে, এসো এসো, ভেতরে এসো। তারপর একটা কাঠের চেয়ার ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, বসো। কিশোরী বলল, ভাইয়া এখন আর বসবো না, একেবারে সেখানে গিয়েই জমিয়ে বসবো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায়? কিশোরী বলল, আরে ভুলে গেলে নাকি আমাদের সেই গল্পের ঠেক? আমিও মৃদু হেসে বললাম, ও বুঝেছি, ঠাকুরমশাইয়ের বাড়ি তো? কিশোরী বলল, আরে হ্যাঁ রে বাবা, ওখানেই। অনেকদিন সেখানে যাওয়া হয়নি। চলো আজ একবার ঠাকুর মশাইকে দেখে আসি, আর সেই সুযোগে একটা জম্পেশ গল্প শুনে আসা যাবে। হ্যাঁ কি বলো? আজ যা ওয়েদার, একদম পুরো জমে যাবে। যা বলেছ কিশোরী। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। তাড়াতাড়ি তৈরি হয়ে মিনিট 5 মধ্যেই আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টিটা এখন কমেছে, কিন্তু সমস্ত আকাশটা কালো মেঘে ঢেকে আছে। মনে হচ্ছে কেউ যেন একটা কালো শামিয়ানা টাঙিয়ে দিয়েছে আকাশের বুকে। বড় রাস্তার একটি দোকান থেকে কিশোরী তারানাথের পছন্দের পাসিং শো নিয়ে নিল। আমাদের কপাল ভালো ছিল, মিনিট খানেকের মধ্যেই আমরা বাস পেয়ে গেলাম। বাসটা বেশ ফাঁকা। আমরা জানলার ধারে দুটো সিট নিয়ে পাশাপাশি বসলাম। বাসটা প্রায় মঠ লেনের কাছাকাছি চলে এসেছে এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হলো, সেই সঙ্গে মেঘের গুরু গর্জন। আমরা যখন বাস থেকে নামলাম বৃষ্টির বেগ কিছুটা হলেও কমেছে। আমাদের সঙ্গে ছাতা ছিল, সেগুলো মেলে নিয়ে আমরা এগিয়ে চললাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মোড়ের মাথার তেলে ভাজার দোকান থেকে আমি গরম গরম আলুর চপ আর বেগুনি নিয়ে নিলাম। আজ সন্ধ্যার আড্ডাটা বেশ জমে যাবে। তারানাথের বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়তেই চারি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে হাসি মুখে বলল, আরে কাকা বাবুরা যে, বাবা একটু আগেই আপনাদের কথা বলছিলেন। অনেকদিন আপনাদের দেখেননি কি না? হ্যাঁ রে মা, কাজের যা চাপ আর সেভাবে সময় করে উঠতে পারি না। তা তুই কেমন আছিস মা? আমি ভালো আছি কাকা বাবু।
আসুন, ভিতরে আসুন। ছাতাগুলো বারান্দার ওই কোণে মেলে দিন। আমি আর কিশোরী নিজেদের ভিজে ছাতাগুলো মেলে দিয়ে ঘরের ভেতর প্রবেশ করলাম। ঘরে ঢুকে তারানাথকে দেখতে পেলাম না, হয়তো তিনি ভিতরে আছেন। আমরা একটা তক্তপোষের ওপর পাশাপাশি বসলাম। হঠাৎ চোখ পড়ল বিছানার ওপর। সেখানে একটা বই খোলা অবস্থায় রাখা আছে, মনে হচ্ছে সেটা কেউ এতক্ষণ পড়ছিল। কিশোরী বইটা হাতে তুলে নিল। বইয়ের মলাটের দিকে চোখ পড়তেই বেশ অবাক হলাম। তাতে বড় বড় লাল রঙের অক্ষরে লেখা 10 মহাবিদ্যা। আমি আর কিশোরী দুজনে মুখ চাওয়াচাই করলাম। এমন সময় ভেতর থেকে তারানাথের কণ্ঠস্বর শুনতে পেলাম। কিশোরী তাড়াতাড়ি বইটা যথাস্থানে রেখে দিল। ঘরে ঢুকে ঠাকুরমশাই আমাদের দেখে বললেন, এই যে ভায়া, তোমাদের তো আজকাল আর কোনো পাত্তাই পাওয়া যায় না, একেবারে যেন ডুমুরের ফুল হয়ে গেছো। হ্যাঁ, তা আজ এই বর্ষার দিনে কি মনে করে? না মানে অনেকদিন আপনার সাথে দেখা করতে আসিনি, আসলে কাজের এত চাপ, বুঝতেই পারছেন, যা দিনকাল পড়েছে। ঠিক বলেছ ভাইয়া, যেভাবে দ্রব্যমূল্যে বৃদ্ধি ঘটছে সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকাই যেন কষ্টকর হয়ে উঠছে। এক সময় এই বাড়িতে মানুষের লাইন লেগে যেত তাবিজ আর কবচের জন্য, আর এখন দেখো, তবুও মায়ের কৃপায় দুবেলা খেয়ে পরে বেঁচে আছি। সকলই তাঁরই ইচ্ছা, তিনি যেভাবে চালাবেন আমাদের সবাইকে সেইভাবেই চলতে হবে। জয় মা। বলেই তারানাথ 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে মাকে প্রণাম জানালেন। আমাদের এই কথোপকথনের মধ্যেই চারি এসে গরম গরম চার তেলে ভাজা দিয়ে গেল। গরম চায়ের কাপে একটা চুমুক দিয়েই আমি তারানাথকে প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুরমশাই, যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আরে না না, মনে করব কেন, বলো বলো, কি জানতে চাও আমার কাছ থেকে? আচ্ছা ঠাকুরমশাই, এই 10 মহাবিদ্যা বিষয়টা আমাদের একটু বিস্তারিতভাবে বোঝাবেন? তারানাথ একবার বিছানার উপর রাখা বইটার দিকে তাকাল, তারপর আমাদের দিকে তাকিয়ে বেশ গম্ভীর স্বরে বলল, এই 10 মহাবিদ্যা হলো দেবী মহামায়ার 10টি রূপ। দক্ষযজ্ঞের বিষয়টি হয়তো এখনকার দিনে আর কারোরই অজানা নয়, সত্যযুগেরও আগের কথা। বাবা মহাদেব দক্ষরাজের অমতে তাঁর কন্যা সতীকে বিবাহ করেছিলেন। এই ঘটনার বেশ কিছুদিন পর দক্ষরাজ যখন যজ্ঞের আয়োজন করেন, সেই স্থানে ব্রহ্মাণ্ডের সকল ঋষি, মহর্ষি, দেবতা, অপ্সরী এবং দক্ষের ইষ্ট দেবতা ভগবান বিষ্ণু এবং দক্ষের পিতা ব্রহ্মদেব নিমন্ত্রিত ছিলেন। কিন্তু একমাত্র দক্ষের জামাতা মহাদেব সেই যজ্ঞে অনিমন্ত্রিত ছিলেন, কারণ এই যজ্ঞের প্রধান উদ্দেশ্যই ছিল মহাদেবকে অপমান করা। কিন্তু মহাদেববিহীন যজ্ঞ যে অসম্পূর্ণ, কারণ মহাদেব ব্যতীত কেউ যজ্ঞের আহুতি গ্রহণ করতে অপারগ। সে কথা ব্রহ্মাদেব তার পুত্র দক্ষকে জানান, কিন্তু দক্ষ তার সমস্ত কথা অগ্রাহ্য করেন। এরপর বিষ্ণুদেব তাকে একই কথা জানান এবং শিববিহীন যজ্ঞে তিনি স্বয়ং উপস্থিত না থাকতে পারার কথা জানালে দক্ষ ভগবান বিষ্ণুর প্রতিকৃতি বানিয়ে যজ্ঞ করার সেই যজ্ঞের আহুতি স্বয়ং বিষ্ণুদেবকেই অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু দক্ষের এই হঠকারী সিদ্ধান্ত আহ্বান করেছিল এক ভয়ঙ্কর বিনাশের, আবাহন করেছিল কাল রুদ্রের। এদিকে মহর্ষি নারদ মুনির নিকট দক্ষ যজ্ঞের সংবাদ পেয়ে শিব জায়া মা সতী বিনা নিমন্ত্রণে পিতৃগৃহে গমনের উদ্দেশ্যে আকুল হয়ে উঠলেন। তাঁর অভিপ্রায় ছিল এই যে তিনি সেখানে উপস্থিত হয়ে শিবহীন যজ্ঞের যে কি মারাত্মক ফল হয় সেই বিষয়ে সকলকে অবগত করবেন। কিন্তু দেবাদিদেব মহাদেব তাঁকে তার পিতৃগৃহে যেতে নিষেধ করেন, কারণ তিনি জানতেন যে সেই স্থানে গেলে তার প্রিয়তমা পত্নী সতী দেহ ত্যাগ করবেন।
কিন্তু স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার ইচ্ছাকে দমন করবেন সে সাধ্য কার? তখন সেই আদি শক্তি তার প্রকৃত স্বরূপ মহাদেবের সামনে প্রকাশ করলেন। চারিদিক আলোকিত করে মহাদেবের সামনে আবির্ভাব ঘটল দেবী মহামায়ার 10টি রূপের। সেই 10টি রূপের মধ্যে কয়েকটি রূপ ছিল ভুবন মোহিনী, আর কয়েকটি রূপ ছিল অতীব ভয়ঙ্কর। দেবীর এই 10টি রূপ দেখে দেবাদিদেব মহাদেব বিচলিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত মাতা সতী তার পিতৃগৃহে গমন করেন। এবং তারপর কি ঘটেছিল সেই বিষয়ে প্রায় সকলেই অবগত। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই থামলেন। কিশোরী বলল, তাহলে ঠাকুরমশাই, আপনি নিশ্চয়ই এই দশমহাবিদ্যার বিষয়ে অনেক কিছুই জানেন। তা তেমনই একটা বিশেষ কিছু আমাদের শোনান না আজ। তারানাথ খোলা জানালা দিয়ে বাইরের দিকে একবার তাকালেন, তারপর কি যেন একটা ভেবে বললেন, বেশ, তবে আজ আমি তোমাদের প্রথম মহাবিদ্যা মা কালীর একটা গল্প শোনাই। যদিও এটা কোনো গল্প নয়, আমার সাথেই ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। তার আগে তোমাদের মা কালীর রূপের একটা বর্ণনা দিই। গল্প শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠলাম। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, আজ থেকে বেশ কিছু বছর আগের কথা। সেই দিনও ছিল এমনই এক বর্ষণ মুখর দিন। সেদিন সকালবেলায় আমি প্রাত্যহিক কাজকর্ম সমাপ্ত করে একটি তন্ত্র সাধনার বইতে মনোনিবেশ করেছি। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন একজন মাঝবয়সী ভদ্রলোক। তার বেশভূষা দেখে অনুমান করা যায় যে তিনি বেশ ধনী পরিবারের ব্যক্তি। আমাকে দেখেই তিনি দুহাত জোড় করে নমস্কার করে বললেন, নমস্কার ঠাকুরমশাই। আমি যদি খুব ভুল না করি তাহলে আপনি জ্যোতির্বিনোদ তারানাথ তান্ত্রিক। হ্যাঁ, আমি সেই ব্যক্তি। ভদ্রলোককে দেখে বেশ বিচলিত লাগছিল। তিনি বেশ উত্তেজিত কণ্ঠে বললেন, ঠাকুরমশাই, আমি রমাকান্ত চাটুর্যে, পাশের গ্রামের জমিদার শ্রী হরিনারায়ণ মুখুজ্জের নায়েব। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুরমশাই। একমাত্র আপনি পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আমি তাকে ভেতরে আসতে বললাম। ভদ্রলোক ঘরে এসে তক্তপোষের উপর বসে পড়লেন। আমি তার দিকে এক গ্লাস জল এগিয়ে দিলাম। আমার হাত থেকে গেলাসটা নিয়ে এক নিঃশ্বাসে তিনি সব জলটা খেয়ে ফেললেন। আমি বললাম, আপনি উত্তেজিত হবেন না রমাকান্ত বাবু, আগে শান্ত হয়ে আমাকে বলুন বিষয়টা ঠিক কি। ভদ্রলোক যা বললেন তা হলো এরকম। কিছুদিন ধরে প্রত্যেক অমাবস্যাতে কুসুমপুর গ্রামে একটি করে বালক মারা যাচ্ছে, আর তাদের মৃত্যুটা খুবই ভয়ঙ্কর। কেউ বা কারা তাদের নৃশংসভাবে হত্যা করেছে, এবং প্রত্যেকটা হত্যাই রাতের অন্ধকারে হয়েছে। সকালবেলায় তাদের ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহগুলো পাওয়া গেছে গ্রামের বিভিন্ন স্থানে। আর সব থেকে ভয়ের বিষয়টা হলো প্রত্যেকটা মৃতদেহই থাকে মুন্ডহীন। মনে হয় যেন কেউ কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীর থেকে থরটা আলাদা করে দিয়েছে। এসব ঘটনার দরুন আমরা সবাই খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি ঠাকুরমশাই। তাই জমিদার বাবুর অনুরোধে আপনার কাছে আসা। আমরা এর আগেও অনেক তান্ত্রিকের সহায়তা নিয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এখন আপনি আমাদের এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করতে পারেন। দয়া করে যদি একটিবার আমার সাথে আমাদের গ্রামে যান, তবে কুসুমপুর গ্রামের ছোট ছোট ছেলেগুলো প্রাণে বেঁচে যাবে। এই পর্যন্ত বলে রমাকান্ত বাবু থামলেন। আমি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলাম। তারপর বললাম, আচ্ছা, এই ঘটনা তো হিংস্র পশুরও হতে পারে, সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই। আমার কথায় রমাকান্ত বাবু বলে উঠলেন, না না ঠাকুরমশাই, এ কোনো জন্তুর কাজ হতেই পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি কাজ করছে।
আপনি সেই মৃতদেহগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কি ভয়ঙ্কর সে মৃতদেহগুলোর অবস্থা ছিল। উফ, সেই দৃশ্য চোখে দেখা যায় না ঠাকুর মশাই। দয়া করে আপনি একটি বার আমার সঙ্গে চলুন ঠাকুর মশাই। আমি আপনার কাছে দুহাত জোড় করে অনুরোধ করছি। আমি তাকে শান্ত করে বললাম, আপনি উত্তেজিত হবেন না, আমি অবশ্যই আপনার সঙ্গে কুসুমপুরে যাব। তারপর যদি দেখি সত্যিই কোনো অপশক্তি এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে, তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব এই ঘটনার প্রতিকার করার। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। মিনিট 5 মধ্যেই আমি আর রমাকান্ত বাবু রওনা দিলাম কুসুমপুর গ্রামের উদ্দেশ্যে। তিনি ঘোড়ার গাড়ি নিয়ে এসেছিলেন। সেই গাড়ি যখন আমাদের নিয়ে জমিদার বাড়ির সামনে থামল, তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। একটি প্রকাণ্ড অট্টালিকা। দেখে মনে হয় এ যেন কোনো জমিদার বাড়ি নয়, কোনো রাজপ্রাসাদ। জমিদারের প্রহরীরা আমাদের দেখে প্রণাম জানালো। রমাকান্ত বাবু একজন প্রহরীকে বললেন জমিদার বাবুকে খবর দিতে। প্রহরী জমিদার বাড়ির ভেতরে চলে গেল। এই পর্যন্ত বলে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বললেন, আরেক কাপ চা হলে মন্দ হতো না। কি কিশোরী, ঠিক বলছি তো? তাহা যা বলেছেন ঠাকুর মশাই। বসো বসো, আমি আসছি। এই বলে তারানাথ উঠে ভেতরে চলে গেলেন। মিনিট খানেকের মধ্যেই আবার ফিরে এলেন। বললেন, ভেতরে চায়ের জন্য বলে এলাম, একটু পরেই চা এসে যাবে। হ্যাঁ, তা কি যেন বলছিলাম তোমাদেরকে। আমি তাড়াতাড়ি বললাম, কুসুমপুর গ্রামের জমিদার বাড়ির কথা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা তোমরা হয়তো একটা বিষয় জানো, যে যদি কোনো স্থানে কোনো অপশক্তির অস্তিত্ব থাকে, তাহলে তা আমি সেই স্থানে উপস্থিত হলেই বুঝতে পারি। এবারেও তার অন্যথা হলো না। জমিদার বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমার সারা শরীরে একটা বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। একদল কালো কাক মাথার ওপর দিয়ে কর্কশভাবে শব্দ করতে করতে উড়ে চলে গেল। আমার বুঝতে এতটুকু অসুবিধে হলো না যে এই বাড়িতেও তেমনি কোনো অপশক্তির ছায়া পড়েছে। যদিও এই বিষয়টা তখন কাউকেই বললাম না। নায়েব মশাইয়ের সাথে আমি জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। জমিদার বাড়ির ভেতরে মোজাইক করা মেঝে, শ্বেত পাথরের কারুকার্য করা নানা ধরনের সব শিল্পকলা। ঘরের সাদা দেওয়াল জুড়ে ঝোলানো রয়েছে এই জমিদার বাড়ির পূর্বপুরুষদের ছবি, যেগুলো প্রত্যেকটি সুনিপুণ দক্ষতায় আঁকা হয়েছে। দেখে মনে হয় সেগুলো কোনো উচ্চমানের শিল্পীর তুলির টানে জীবন্ত হয়ে উঠেছে। সিলিংয়ের সঙ্গে লাগানো রয়েছে মোটা শাল কাঠের বাতান। জমিদার বাড়ির ভৃত্যরা নিজেদের কাজে ব্যস্ত রয়েছে। মাথার উপরে ঝোলানো রয়েছে বিশাল আকার এক সুদৃশ্য ঝাড়বাতি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিলাম। তখনই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন একজন স্বাস্থ্যবান মধ্যবয়সী পুরুষ মানুষ। তার পরনে সাদা ধুতি আর কড়াই করা শুভ্র পাঞ্জাবি, পায়ে তাঁর নাগরাই জুতো, মাথায় ছোট ছোট কাঁচা পাকা চুল, চোখে সোনার ফ্রেমের চশমা। একজোড়া মোটা পাকানো গোঁফ যেন তার ওষ্ঠকে আবৃত করে রেখেছে। সমগ্র চেহারায় তার আভিজাত্যের ছাপ সুস্পষ্ট। দুহাত মিলিয়ে বেশ কয়েকটি দামি রত্নখচিত সোনার আংটি, গলায় মোটা সোনার চেন। তিনি এসে আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে নিজের পরিচয় দিলেন। তিনি হলেন কুসুমপুর গ্রামের জমিদার হরিনারায়ণ মুখার্জি। তাঁরই আদেশে নায়েব মশাই আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। তবে আজ আর সেই বিষয়ে কোনো কথা উনি বললেন না। বললেন আমি এখন ক্লান্ত, সেই জন্যে রাত্রিটুকু বিশ্রাম নিতে। এই বলে জমিদার বাবু একজন পরিচারককে ডেকে আদেশ করলেন, নিবারণ, যা ঠাকুর মশাইকে ওনার ঘরে নিয়ে যা। দেখিস ওনার সেবা শুশ্রূষায় যেন কোনো ত্রুটি না হয়। আগে হুজুর, আসুন ঠাকুর মশাই, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। জমিদার বাড়ির দক্ষিণের একটি ঘরে আমার থাকবার ব্যবস্থা করা হয়েছিল। বেশ পরিপাটি করে সাজানো ঘর।
বিছানার উপর একটা সাদা ধবধবে চাদর পাতা। আপনি এখানে বসুন ঠাকুর মশাই, আমি আপনার আহারের ব্যবস্থা করছি। এই বলে নিবারণ ভেতরে চলে গেল। কয়েক মুহূর্ত পরেই ফিরে এলো খাবারের থালা নিয়ে। খাবারের প্রকার আর পরিমাণ দেখে আমি তাকে বললাম, আরে আরে করেছো কি? এত খাবার কি কেউ একসাথে খেতে পারে নাকি? আরে এমন কি ঠাকুর মশাই, জমিদার মশাই বলে দিয়েছেন আপনার সেবায় যেন কোনো রকম ত্রুটি না থাকে। আপনি খেয়ে নিন ঠাকুর মশাই, কিছু লাগলে আমাকে বলবেন, আমি এই পাশেই আছি, একবার ডাকলেই আমি চলে আসবো। নিবারণ ঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক এমন সময় আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নিবারণ, তোমাদের এই কুসুমপুর গ্রামে যে নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটছে সেই বিষয়ে তুমি কিছু জানো? মানে কে বা কারা এর সঙ্গে যুক্ত আছে? আমার প্রশ্নে নিবারণ যেন বেশ ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, আগে না ঠাকুর মশাই, আমি এসব ব্যাপারে কিছুই জানি না, তবে শুধু এইটুকু বলতে পারি, এ ঘটনার পিছনে কোনো মানুষের হাত নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারেরও না। এর পিছনে নিশ্চয়ই কোনো অপদেবতা আছে ঠাকুর মশাই। আপনি আগে খেয়ে নিন ঠাকুর মশাই, আমি এখন যাই। হ্যাঁ, আমি এখন যাই। এই বলে নিবারণ ঘর থেকে বেরিয়ে গেল। আমিও আহার সমাপ্ত করে মায়ের নাম জপ করতে করতে শুয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রাণায়াম সেরে আমি মায়ের নাম গান সম্পন্ন করে ঘরের বাইরে বেরোলাম। গতকাল অন্ধকার থাকার দরুন জমিদার বাড়ির আশপাশটা সেইভাবে দৃষ্টিগোচর হয়নি। আমি আশপাশটা ঘুরে দেখছি, ঠিক এমন সময় আমার কানে এসে প্রবেশ করল ঘণ্টা আর শঙ্খধ্বনি, আর সেই সঙ্গে দীপ্ত কণ্ঠে কারোর মন্ত্রোচ্চারণ। সেই ধ্বনি লক্ষ্য করে পশ্চিম দিকে কয়েক পা এগোতেই দেখলাম জমিদার বাড়ির প্রতিষ্ঠিত মা কালীর মন্দির। এক অল্প বয়সী যুবক সেখানে মন্ত্র পাঠ করছেন, আর জমিদার বাড়ির সকলে মন্দিরের চাতালে বসে ভক্তি সহকারে মায়ের পূজা দেখছে। মন্দিরের সম্মুখে রয়েছে একটি হাঁড়ি কাঠ। মন্দির প্রাঙ্গণে জমিদার মশাই স্বয়ং উপস্থিত ছিলেন। তিনি আমাকে দেখতে পেয়ে উঠে আমার কাছে এলেন, বললেন, ঠাকুরমশাই, এটি আমাদের মুখার্জি বাড়ির প্রতিষ্ঠিত কালী মন্দির। মন্দিরের বয়স তা প্রায় ধরুন 50 বছর হবে। আমার ঠাকুরদা শ্রী প্রতাপ নারায়ণ মুখার্জি স্বপ্নাদেশ পেয়ে মৃত্যুর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এখানে মায়ের নিত্য পূজা হয়। প্রথমে সেই নিত্য পূজার দায়িত্ব ছিলেন একজন পুরোহিত, কিন্তু হঠাৎই একদিন রাত্রে 2 দিনের জ্বরে তিনি মারা যান। এরপর আবার নতুন একজন পুরোহিতকে সেই দায়িত্ব দেয়া হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই পুরোহিত সপ্তাহখানেকের বেশি সেই দায়িত্ব পালন করতে পারেননি, কারণ তিনিও হঠাৎ অসুস্থ হয়ে পরলোক গমন করেন। এরপর গ্রামে একটা বদনাম রটে যায় যে এই মন্দিরে যে পুরোহিতই পুজো করবেন তিনিই মারা যাবেন। ভয়ে কেউ আর এখানে পুজোর দায়িত্ব নিতে রাজি হলেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার পিতা শ্রী রামনারায়ণ মুখার্জি এই পূজার দায়িত্ব নেন। বাবার পরে আমার জ্যেষ্ঠ ভ্রাতা এই পূজার দায়িত্ব সামলাতেন, আর এখন আমার জ্যেষ্ঠ পুত্র সোমেন্দ্র নারায়ণ এই পূজার দায়িত্ব গ্রহণ করেছে। প্রতি দীপাবলিতে এখানে পাঁঠা বলি দেওয়া হয়। এবার আমি প্রশ্ন করলাম, জমিদারবাবু, যে কারণে আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, দয়া করে যদি সেই বিষয়ে কিছু আলোকপাত করেন। আমার কথায় জমিদার বাবুর প্রসন্ন মুখে আবার আতঙ্কের ছায়া ফুটে উঠল। কয়েক মুহূর্ত নীরব থেকে তিনি বললেন, আগে হ্যাঁ ঠাকুরমশাই, এবার আপনাকে আসল কথাটা বলি। আমার নায়েব হয়তো আপনাকে কিছুটা জানিয়েছে, এবার আমি আপনাকে পুরো বিষয়টা স্পষ্ট করে বলছি। আসলে গত কয়েক মাস ধরে প্রত্যেক অমাবস্যায় আমাদের এই গ্রামে একটি করে নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। তবে শুরুটা কিন্তু আমার বাড়ি থেকেই হয়েছিল।
এই বলে জমিদার বাবু কয়েক মুহূর্ত স্তব্ধ রইলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি থেকে মানে? প্রথম অমাবস্যায় আমার জ্যেষ্ঠ ভ্রাতার পুত্র দীপেন্দ্র নারায়ণকে হত্যা করা হয়। পরের দিন সকালে আমরা ওর মুন্ডহীন ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহটা উদ্ধার করেছিলাম আমাদের এই মন্দিরের পেছন দিক থেকে। দুজন প্রহরী মৃতদেহটি দেখতে পেয়ে আমাদেরকে এসে খবর দেয়। বিশ্বাস করুন ঠাকুরমশাই, সেদিন দীপেনের সেই মৃতদেহটি দেখে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কি নৃশংসভাবে যোকে হত্যা করা হয়েছিল, উফ! সে কথা ভাবলেও আমার সর্বাঙ্গ যেন কাঁটা দিয়ে ওঠে। অনেকে তখন বলেছিল যে এই কাজ নিশ্চয়ই কোনো হিংস্র জন্তুর, কিন্তু কোনো জন্তু কি এমন নৃশংসভাবে কাউকে হত্যা করতে পারে? তবুও সকলের পরামর্শে আমি সারা গ্রামে পাহারা বসাই, কিন্তু কোনো হিংস্র জন্তুর কোনো সন্ধান পাওয়া যায়নি। কি আর বলবো ঠাকুরমশাই, আমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী রাসনারায়ণ মুখার্জি গত হওয়ার পর থেকে আমি দীপেনকে পিতৃস্নেহে বড় করেছি। আমার সহধর্মিণীও ওকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। দীপেনের মৃত্যুতে তিনিও খুব ভেঙে পড়েছিলেন, আর ওর মা নিজের একমাত্র সন্তানের মৃত্যু সংবাদ শুনে সেই যে শয্যা নিয়েছেন, এখনো তিনি সেই আঘাত কাটিয়ে উঠতে পারেননি। এই ঘটনার পর কেটে যায় আরও বেশ কয়েকটা দিন। সবকিছু আবার আগের মতোই হয়ে যায়, কিন্তু পরের অমাবস্যায় আবার সে একই ঘটনা ঘটে। এই গ্রামেরই এক গরিব চাষি হরেনের একমাত্র ছেলে লালুর মুন্ডহীন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। এই গ্রামের উত্তর দিকে যে জঙ্গলটা আছে তার কাছেই পড়েছিল লালুর মৃতদেহটা। কয়েকজন গ্রামবাসী ভোরবেলা ওই জঙ্গলের দিকে যাওয়ার সময় মৃতদেহটা দেখতে পেয়ে লালুর বাড়িতে খবর দেয়। হরেনের স্ত্রী মারা গেছে তা প্রায় বছর 5 হলো। তখন লালুর বয়স ছিল মাত্র 3 বছর। তখন থেকেই হরেনই ওকে কোলে পিঠে করে বড় করেছে। সেই ছিল হরেনের সবেধন নীলমণি। তাকে হারিয়ে হরেন যেন শোকে দুঃখে একেবারে পাথর হয়ে গেছে। এর ঠিক পরের অমাবস্যাতেই আমার এক ঘনিষ্ঠ বন্ধু তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে এ বাড়িতে বেড়াতে আসে, আর পরের দিন সকালে তার পুত্রের সেই একই রকম মুন্ডহীন ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ উদ্ধার হয় এ বাড়ির দক্ষিণ দিক থেকে। এখন আমি নিশ্চিন্ত যে এই কাজ কোনো জন্তু জানোয়ারের নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো অপশক্তির হাত আছে। সেই কারণেই আজ আমি আপনার শরণাপন্ন হয়েছি ঠাকুরমশাই। আমার পুত্রবধূরাও খুব আতঙ্কে আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তাদেরও যে পুত্র সন্তান আছে, যদি তাদের কিছু হয়ে যায় তাহলে তাহলে ওরা আর বাঁচবে না ঠাকুরমশাই। আর মাত্র কদিন পরে অমাবস্যা তিথি, না জানি এবারে সেই অপশক্তির শিকার কে হবে। দুশ্চিন্তায় রাতে আমরা ঘুমোতে পারি না ঠাকুরমশাই। সৌমেন্দ্রর মা তো সারা রাত জেগে থাকেন। সমস্ত গ্রামটা যেন আতঙ্কে দিন গুনছে। এখন এখন আপনি আমাদের একমাত্র ভরসা ঠাকুরমশাই। আপনি কিছু একটা করুন, রক্ষা করুন আমাদের কুসুমপুর গ্রামকে এই বিপদের হাত থেকে। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, দেখুন জমিদার বাবু, আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব। তার জন্য আমাকে আজকের রাতটা সময় দিন। কাল সকালে আমি আপনাকে বিষয়টা জানাবো। জমিদার বাবু আমার কথা মেনে নিলেন। জমিদার বাবুর সঙ্গে যখন আমার এরূপ কথোপকথন চলছিল, সেই সময় একটা অদ্ভুত চিৎকার আমার কানে এসে প্রবেশ করল। মনে হলো কেউ যেন কারো হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। আমি জমিদার বাবুকে প্রশ্ন করলাম, জমিদার বাবু, এই চিৎকার কোথা থেকে আসছে? আমার প্রশ্ন শুনে জমিদার বাবু যেন একটু বিচলিত হয়ে পড়লেন। বললেন, ও আসলে এ বাড়ির পুরনো চাকর দামু। বহুদিন থেকে ও এ বাড়িতেই আসে, কিন্তু একসময় হঠাৎ করেই ওর মাথায় কিছু গন্ডগোল হয়, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তারপর থেকে ওকে এ বাড়িতে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছে।
বাড়ির চাকর বাকরাই ওর দেখাশোনা করে। এরপর আমি পুরো জমিদার বাড়িটা ঘুরে দেখলাম। যে সকল স্থানে মৃতদেহ দুটি পাওয়া গিয়েছিল সেই স্থানগুলিও খুব ভালো করে পরিদর্শন করলাম। সেই দিন দুপুরে আহার আদি সম্পন্ন করার পর আমি মায়ের মন্দিরের সম্মুখে এসে দাঁড়ালাম। এক দৃষ্টে চেয়ে রইলাম মায়ের সেই ভুবন মোহিনী রূপের দিকে। আমাদের মা বড় জাগ্রত ঠাকুর মশাই। কথাটা শুনে আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি আমার সম্মুখে দাঁড়িয়ে আছে একজন অল্প ওই বছর 30-এর যুবক, বেশ সুদর্শন। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? উত্তরে সে আমাকে বলল, আমি ব্রজেন্দ্র, জমিদার শ্রীহরি নারায়ণ মুখার্জির কনিষ্ঠ পুত্র। ব্রজেন্দ্র নারায়ণ মুখার্জি। ব্রজেন্দ্রর সাথে কিছু কথোপকথনের পর আমি আমার নিজের ঘরে ফিরে এলাম। সন্ধেবেলায় আমি যখন মায়ের ধ্যান করছিলাম তখন আবারও সেই সকালের চিৎকারটা আমার কানে এলো। এইবার সেই ব্যক্তি চিৎকার করে বলছে, আমি বুঝতে পারলাম এই জমিদার বাড়ির 4 দেওয়ালের ভেতরে অতীতের এমন কিছু কথা লুকিয়ে রয়েছে যেগুলোর সাথে বর্তমানের এই নৃশংস হত্যাকাণ্ডগুলোর কোনো না কোনো যোগসাজশ অবশ্যই আছে। সেই অতীতের কথাগুলো জানতে পারলে তবেই এই হত্যাকাণ্ডের প্রতিকার করা সম্ভব। সেদিন মধ্যরাতে হঠাৎ কারো ডাকে আমার নিদ্রাভঙ্গ হয়। আমি বিছানায় উঠে বসি। হঠাৎ আমার কানে আসে এক নারী কণ্ঠের ডাক, তারানাথ, তোর এ বাড়িতে আগমনের হেতু আমি জানি, কিন্তু তোর সেই আশা কোনোদিনও পূর্ণ হবে না। নিজের ভালো চাস তো এক্ষুনি এখান থেকে ফিরে যা, না হলে কিন্তু এই গ্রামের ছোট ছোট ছেলেগুলোর যে অবস্থা আমি করেছি সেই একই অবস্থা আমি তোরও করব। ফিরে যা তুই, ফিরে যা, ফিরে যা। আমিও দীপ্ত কণ্ঠে উত্তর দিলাম, আমি জ্যোতির্বিনোদ তারানাথ চক্রবর্তী। ভূত, প্রেত, দৈত্য, দানব, পিশাচ সবাই আমার সামনে আসতে ভয় পায়, আর তুই কিনা আমাকে চোখ রাঙাচ্ছিস? কে তুই, আর কি চাস তুই? কেন এভাবে হত্যা করছিস এই গ্রামের নিষ্পাপ শিশুদের? কি ক্ষতি করেছে ওরা তোর? সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে এলো সেই নারী কণ্ঠের উত্তর, বলবো না, আমি তোকে কিচ্ছু বলবো না তারানাথ। আমি শুধু প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, আমি শুধু প্রতিশোধ চাই। এই বলে সেই নারী কণ্ঠ যেন বাতাসে মিলিয়ে গেল। এইবার আমার চিন্তাটা যেন বহু গুণ বেড়ে গেল। আমাকে জানতেই হবে যে এই বাড়ির অন্দরে এমন কোন কাহিনী লুকিয়ে রয়েছে যা আজ এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যুক্ত। হঠাৎ সন্ধ্যাবেলায় সেই কণ্ঠস্বর আবার আমার কানে এলো, এই কথা শুনে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর কি যেন মনে করে আমি সেই ঘরটার দিকে এগিয়ে গেলাম যেখান থেকে চিৎকারটা আসছিল। আমার ঘরের নিকটেই ছিল সেই ঘরটা। ঘরটার সামনে পৌঁছে খোলা জানলা দিয়ে ভিতরে তাকালাম। ঘরের ভেতরে একটা আলো জ্বলছিল, আর সেই আলোতেই দেখলাম ঘরের মাঝখানে একটা ছোট্ট চৌকি, আর তার উপরে বিছানা পাতা রয়েছে। তবে এটা কোনো মানুষের ব্যবহারযোগ্য নয়। তবুও তার উপর শুয়ে আছে একজন ব্যক্তি। তার গায়ের পোশাক এতটাই মলিন হয়ে গেছে যে দেখে মনে হচ্ছে সে যেন দীর্ঘ বছর ধরে ওই একটা পোশাকই পরে রয়েছে। তার মাথায় কাঁচা পাকা চুল, তবে দীর্ঘদিনের অযত্নের ফলে তাতে যেন জট পড়ে গেছে। ঘরটা আকৃতিতে খুবই ছোট। ঘরের চারিদিকে তাকিয়ে যা বুঝলাম তাতে মনে হলো
এই ঘর কোনো মানুষের বসবাসযোগ্য হতে পারে না। লোকটির অবস্থা দেখে আমার হৃদয়ে করুণার সঞ্চার হলো। জমিদার হরিনারায়ণ মুখার্জিকে দেখে আমার বেশ ভালো এবং সহৃদয় ব্যক্তি বলেই মনে হয়েছিল, কিন্তু একজন মানুষকে এভাবে এমন এক পরিবেশের মধ্যে বন্দি করে রাখা আদৌ কোনো ভালো মানুষের পরিচয় বহন করে বলে আমার মনে হয় না। জানলার সামনে দাঁড়িয়ে যখন এইসব কথা ভাবছি, তখনই হঠাৎ ঘরের ভেতরে শুয়ে থাকা ব্যক্তিটির নিদ্রাভঙ্গ হল। চোখ খুলেই সে আমার দিকে তাকালো। পরক্ষণেই বিছানা থেকে নেমে দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে এলো। তারপর উচ্চ কণ্ঠে বলতে লাগলো, মরবে 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 মরবে, সবাই মরবে, সবাই মরবে, কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। ও ফিরে এসেছে, ও কাউকে বাঁচতে দেবে না, ও কাউকে বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না ও। আমি তাকে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার পূর্বেই পেছন থেকে পরিচিত কণ্ঠে আমি ফিরে তাকালাম। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এই বাড়ির ভৃত্য নিবারণ। আমাকে দেখে সে জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, এত রাতে আপনি এখানে কি করছেন? আমার উত্তরের অপেক্ষা না করেই সে আবার বলল, চলুন ঠাকুর মশাই, চলুন, আমি আপনাকে আপনার ঘরে দিয়ে আসি। নিবারণকে দেখে ঘরে বন্দি থাকা সেই ব্যক্তিটি আস্ফালন করতে লাগলো আর ঘরের বন্ধ দরজায় সজোরে আঘাত করতে লাগলো। তার এই কাণ্ড দেখে নিবারণ তাকে ধমক দিয়ে বলল, আচ্ছা ধমক দিয়ে এই মাঝরাতে উঠে চিৎকার চেঁচামেচি করে সকলের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিস, যত সব পাগল ছাগল। এই বলে সে আমাকে নিয়ে আমার ঘরে পৌঁছে দিল। যাবার সময় বলে গেল, ঠাকুর মশাই, আপনাকে একটা কথা বলি, ওই ঘরটার দিকে বেশি একটা যাবেন না, মাথা খারাপ লোক, কখন কি করে বসে কে জানে। এখন আমি আসি, অনেক রাত হলো, আপনি শুয়ে পড়ুন। নিবারণ চলে যেতেই আমি ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি নিবারণকে ডেকে বললাম, নিবারণ, আমি তোমাদের জমিদার বাবুর সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। বেশ তো ঠাকুর মশাই, বেশ তো, একটু পরে মায়ের পুজো শুরু হবে, জমিদার বাবু মন্দিরেই আছেন, আপনি সেখানে গেলেই তাঁর সঙ্গে দেখা হয়ে যাবে। মন্দিরের সামনে পৌঁছাতেই আমার জমিদার বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। আমি তাকে বললাম, জমিদার বাবু, আমি একবার আপনাদের এই গ্রামটা ভালো করে ঘুরে দেখতে চাই। আমার কথায় খুশি হয়ে জমিদার বাবু বললেন, নিশ্চয়ই ঠাকুর মশাই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমার ঘোড়ার গাড়ি আপনাকে সারা গ্রাম ঘুরিয়ে দেখাবে, সঙ্গে সঙ্গে দুজন লেঠেলও থাকবে, আপনার কোনো অসুবিধে হবে না। আমি তাকে বাধা দিয়ে বললাম, না না জমিদার বাবু, আমি একাই যাব। হরিনারায়ণ মুখার্জি প্রথমটায় সামান্য আপত্তি জানালেও শেষ পর্যন্ত তিনি আমাকে একাই গ্রামটা ঘুরে দেখার অনুমতি দিলেন। আমি আমার ঝুলিটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। দিনের আলোয় গ্রামটাকে দেখে মনে যেন একটা অদ্ভুত প্রশান্তি অনুভূত হলো। চারিদিকে শুধুই সবুজের সমাহার। এই গ্রামে পাকা বাড়ি তেমন নেই বললেই চলে, সব প্রায় ছোট ছোট কাঁচা বাড়ি, তার উপরে খড়ের ছাউনি। কৃষকেরা জমিতে কাজ করছে আপন মনে। এই সব দেখতে দেখতেই আমি এগিয়ে চললাম। মাথার উপর দিয়ে পাখির ঝাঁক উড়ে গেল। তবে একটা অদ্ভুত বিষয় আমি প্রত্যক্ষ করলাম। পথে যাদের সঙ্গেই দেখা হলো সকলেই আমার দিকে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে দেখছে। প্রথমটায় ভাবলাম হয়তো আমার বেশভূষার কারণেই এমনটা ঘটছে, তাই এই বিষয়ে আর কিছু না ভেবে আমি আবার এগিয়ে চললাম। গ্রামে ঘুরতে ঘুরতে আমি উত্তরের সেই জঙ্গলে এসে উপস্থিত হলাম। বিশাল আকৃতির শাল সেগুন গাছগুলো জঙ্গলটাকে এমনভাবে আচ্ছাদিত করে রেখেছে যেন বাইরের সূর্যের আলোর এখানে প্রবেশ করার কোনো অনুমতি নেই। আমি হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের গভীরে এসে উপস্থিত হলাম। একটা বিষয় আমার বড়ই অদ্ভুত লাগলো। এত বড় জঙ্গলে একটাও পশু পাখির ডাক বা তাদের চিহ্ন মাত্র আমার দৃষ্টিগোচর হলো না। আরো কিছুটা গভীরে প্রবেশ করতেই আমি দেখলাম আমার থেকে মাত্র কয়েক হাত দূরে রয়েছে একটা নিভে যাওয়া যজ্ঞকুণ্ড।
মনে হচ্ছে যেন গতকাল রাতে এখানে বসে কেউ যজ্ঞ করেছেন। যজ্ঞকুণ্ডের চারপাশে পড়ে রয়েছে কিছু পোড়া কাঠের টুকরো এবং যজ্ঞের কিছু প্রয়োজনীয় সামগ্রী। এছাড়া আর তেমন কিছুই আমার দৃষ্টিগোচর হলো না। বুঝতে পারলাম দিনের আলোয় এখানে কিছুই দেখা যাবে না। এখানে যা ঘটছে তা সবই রাতের আঁধারে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আজ রাতে আমি এখানে আবার আসব। এরপর সেখান থেকে ফিরে এলাম জমিদার বাড়িতে। সেই দিন রাতে জমিদার বাবুর অনুমতি নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের উদ্দেশ্যে। সেখানে পা রাখার সাথে সাথেই অনুভব করলাম চারপাশের বাতাস যেন ক্রমশ ভারী হয়ে আসছে। বাতাসে কার যেন নিঃশ্বাসের শব্দ। আমি দ্রুত পায়ে সম্মুখে অগ্রসর হতে লাগলাম। হঠাৎ হঠাৎ আমার কানে এলো এক পরিচিত নারী কণ্ঠ। তারানাথ, কোথায় যাচ্ছিস তুই? আমার বুঝতে বিন্দুমাত্র বিলম্ব হলো না যে এই কণ্ঠস্বর গতকাল রাতে আমার কাছে আসা সেই অদৃশ্য কোনো অপশক্তির। আমিও উচ্চকণ্ঠে জিজ্ঞেস করলাম, কে তুই? কেন গ্রামের এই নিরীহ মানুষগুলোর এভাবে সর্বনাশ করছিস? সাহস থাকে তো আমার সম্মুখে এসে নিজের শক্তি প্রদর্শন কর। বাতাসে ভেসে এলো সেই নারী কণ্ঠের উত্তর, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই তারানাথ। আমি তোকে আবারও সাবধান করছি, তুই ফিরে যা এখান থেকে। আমাকে আমার প্রতিশোধ নিতে দে, না হলে যে আমার আত্মা মুক্তি পাবে না। যদি তুই আমার পথের কাঁটা হয়ে আসিস তাহলে কিন্তু আমি তোর অবস্থাও ওই ছেলেগুলোর মতোই করব। এখনো সময় আছে তারানাথ, ফিরে যা তুই, ফিরে যা, ফিরে যা এখান থেকে। আমি ফিরে যেতে আসিনি। তোর মতো একটা পিশাচিনীর কবল থেকে আমি এই গ্রামকে রক্ষা করবই। এবার তো সেই নারী কণ্ঠের কোনো উত্তর আর বাতাসে ভেসে এলো না। আমি সেই যজ্ঞকুণ্ডের সম্মুখে এসে উপস্থিত হলাম। কিন্তু যে আশা নিয়ে আমি এখানে এসেছিলাম সেই আশা আমার অপূর্ণই থেকে গেল। যজ্ঞকুণ্ডের সম্মুখে আমি কাউকেই দেখতে পেলাম না, কিন্তু বেশ বুঝতে পারলাম যে সেখানে কয়েক মুহূর্ত আগেও কেউ উপস্থিত ছিল, কারণ যজ্ঞকুণ্ডের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে। তার পাশে মাটির সরায় সাজানো রয়েছে যজ্ঞে আহুতি দেওয়ার নানা প্রকারের উপকরণ। আমি আর সেখানে এক মুহূর্ত অপেক্ষা না করে জমিদার বাড়িতে ফিরে এলাম আর আমার আরাধ্যা দেবী মা কালীর ধ্যানে বসলাম। কিছু সময় পরেই আমার কানে এলো নূপুরের রুনঝুন শব্দ। মনে হলো যেন কোনো দিব্য জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠেছে। শুনতে পেলাম মায়ের সেই স্নেহ মাখা কণ্ঠস্বর। তারানাথ, কেন এত বিচলিত হয়ে পড়েছিস? এ কাজ যে তোকে মানায় না তারানাথ। আমি জানি তারানাথ, এই কুসুমপুর গ্রামে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তুই খুবই চিন্তায় পড়েছিস, কিন্তু তুই তো এই গ্রামের সব কথা জানিস না তারানাথ। এই হত্যাকাণ্ডগুলোর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা ইতিহাস। সে কথা এই গ্রামের সবাই জানে। হরিনারায়ণ তোকে নৃশংস হত্যাকাণ্ডগুলোর প্রতিকার করতে এখানে নিয়ে এসেছে, কিন্তু সে যে তোকে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণগুলোই জানায়নি তারানাথ। কি সেই প্রকৃত কারণ মা? তুমি আমাকে বলে দাও, যাতে এই গ্রামের নিরীহ মানুষগুলোকে আমি এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারি। শোন তারানাথ, সেই সব কথা তোকে জমিদার হরিনারায়ণই বলবে। তবে এটাও সত্যি যে যার বিরুদ্ধে তুই যুদ্ধে অবতীর্ণ হয়েছিস সে কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। তার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা তোর পক্ষে সম্ভব নয় তারানাথ। তাহলে এখন আমি কি করব মা? তুমি আমাকে পথ দেখাও মা।
চিন্তা করিস না, তুই আমার সন্তান। মা কি কখনো সন্তানের পরাজয় দেখতে পারে রে? আমার আশীর্বাদ সর্বদা তোর সঙ্গে আছে। আর এই জমিদার বাড়িতে আমি নিজে এসেছি। এখানে আমার নিত্য পূজা হয়। এই বাড়িকে আমি রক্ষা করব, কিন্তু পাপের শাস্তি সবাইকেই যে ভোগ করতে হয় তারা না, তাই ওরাও সেই শাস্তি ভোগ করছে। তবে ওদের সেই শাস্তি ভোগের সময় খুব শীঘ্রই অতিক্রান্ত হতে চলেছে, তুই চিন্তা করিস না। এরপর আমি আর মায়ের কণ্ঠ শুনতে পেলাম না। সেই উজ্জ্বল জ্যোতিও ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। আমি দু চোখ মেললাম। সেই দিনের মতো মায়ের নাম করতে করতে শুয়ে পড়লাম। পরের দিন সকালে জমিদার বাবুর সঙ্গে সাক্ষাৎ করলাম। বললাম, আচ্ছা জমিদার বাবু, আপনি যদি কিছু মনে না করেন তবে আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। জমিদার বাবু হাসি মুখে বললেন, নিশ্চয়ই ঠাকুর মশাই, বলুন আপনি কি জানতে চান। আপনি আমার কাছ থেকে অনেক কিছুই গোপন করেছেন। সেই সমস্ত কথা এখন আমাকে বিস্তারিতভাবে বলুন। তবেই কিন্তু আমি কুসুমপুর গ্রামকে এই ভয়ানক বিপদের হাত থেকে রক্ষা করতে পারব। আমার কথা শুনে জমিদার হরিনারায়ণ মুখার্জি একদিকে যেমন বিস্মিত হলেন, তেমনি অন্যদিকে তার মুখমণ্ডলে একটা আতঙ্কের ছায়া ফুটে উঠল। তিনি মাটির দিকে তাকিয়ে বেশ কিছু সময় নীরব রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, ঠাকুরমশাই, সেদিন আমি আপনাকে অনেক কথাই বলিনি। আসলে সে এমন কথা যার সঙ্গে আমাদের এই মুখার্জি বাড়ির মান সম্মান জড়িয়ে আছে। বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু আপনাকে যে আমার সমস্ত বিষয় জানাতে হবে, না হলে এই গ্রামকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয় জমিদার বাবু। নিশ্চয়ই ঠাকুরমশাই, আজ আমি আপনাকে সব কথা বলবো। জমিদার বাবু বলতে শুরু করলেন, আমার পিতা শ্রী রামনারায়ণ মুখার্জির 3 সন্তান, 2 পুত্র এবং 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্র শ্রী রাসনারায়ণ মুখার্জি, আমি এবং আমাদের আদরের ভগিনী মাধবীলতা। আমরা তাকে আদর করে মাধব বলে ডাকতাম। কিন্তু তাকে নিয়ে আমাদের দুশ্চিন্তাও কম ছিল না, কারণ সে ছিল বড়ই কুৎসিত। তার গাত্রবর্ণ ছিল শ্যামলা, চোখ দুটি যেন ছিল একটু অস্বাভাবিক রকমের বড়, মাথায় চুলেরও অভাব ছিল তার। সব মিলিয়ে তাকে দেখতে এতটাই কুৎসিত ছিল যে জন্মের পর থেকেই নানা লোকের নানা কটূক্তির শিকার হতে হতো তাকে। তাকে নিয়ে আমার পিতা মাতারও দুশ্চিন্তার অন্ত ছিল না, কিন্তু সে ছিল আমাদের বড় স্নেহের, বড় আদরের। বিশেষত আমরা 2 ভ্রাতা আমাদের সেই একমাত্র ভগিনীকে বড়ই স্নেহ করতাম। সেও আমাদের বড় ভালোবাসত, সম্মান করত। তার যত বায়না, যত আবদার সব আমরা পূরণ করতাম। আমার পিতা খুব ভালো মানুষ ছিলেন। মানুষের বিপদে সর্বদা পাশে দাঁড়াতেন। প্রজাদের সুখে দুঃখে, অভাবে অনটনে সবসময় তাদের পাশে রাখার চেষ্টা করতেন। কোনো প্রজা খাজনা দিতে না পারলে কখনো তার উপর জোর জুলুম করতেন না, কখনো বা সেই খাজনা মুকুবও করে দিতেন। তার জমিদারিত্বে গ্রামের পূর্বের চিত্রটাই যেন বদলে গিয়েছিল। প্রজারাও তাকে খুব ভক্তি শ্রদ্ধা করত। গ্রামবাসীরা সকলে মিলেমিশে একসঙ্গে থাকত। শত অভাবেও যেন ওদের মনে দুঃখ ছিল না, ছিল না কোনো অভাব অভিযোগও। হঠাৎ একদিন মাধব ভট্টাচার্য নামে এক দরিদ্র অসহায় ব্যক্তি আমাদের পিতার কাছে আসেন একটা কাজের আশায়। তার থাকার কোনো জায়গা ছিল না, পরনে কাপড়ও ছিল মলিন এবং অপরিষ্কার। তাকে দেখে পিতার ভারী মায়া হয়। তিনি এই গ্রামেই মাধব ভট্টাচার্যের একটা থাকার ব্যবস্থা করে দেন। এই গ্রামের উত্তরে যে জঙ্গলটা আছে তার পাশে একটা ফাঁকা জমি পড়েছিল, সেখানে তার জন্য একটা ঘর তৈরি করে দেন। আর আমাদের বাড়ির মা কালী মন্দিরের তাকে পুরোহিত হিসেবে নিয়োগ করেন। তারপর থেকে মাধব পুরোহিত সস্ত্রীক এই গ্রামেই বসবাস করতে শুরু করেন। খুব অমায়িক ব্যক্তি ছিলেন সেই মাধব পুরোহিত, ধীর স্থির শান্ত স্বভাবের।
ব্যক্তিটিকে দেখলেই মনের মধ্যে একটা ভক্তির উদয় হতো। তার সহধর্মিণীও খুব ভালো মানুষ ছিলেন। তিনিও মাঝে মধ্যে এই জমিদার বাড়িতেই আসতেন। আমার সহধর্মিণীর সঙ্গে তার বেশ ভাব হয়েছিল। আমাদের এই মুখার্জি বাড়ির প্রত্যেকটি সদস্যের সঙ্গে মাধব পুরোহিত এবং তার স্ত্রী বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। বেশ সুখী দম্পতি ছিলেন তারা। কিন্তু তাদের সংসারে একটা জিনিসেরই অভাব ছিল, আর সেটা হলো তারা নিঃসন্তান ছিলেন। অনেক চিকিৎসার পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। আমার ভগিনী মাথুর বয়স তখন বছর 6 হবে। নিজেদের সন্তান না থাকায় মাধব পুরোহিত আর তার স্ত্রী মাধুকে নিজেদের সন্তান সম স্নেহ করতেন। মাধুও তাদের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছিল। সে প্রায়শই তাদের বাড়িতে যেত। একদিন মাধব পুরোহিতের স্ত্রী সিদ্ধান্ত নিলেন যে তিনি মা কালীর কাছে মানত করবেন সন্তান লাভের আশায়। ঠাকুরমশাই, আমাদের মা কিন্তু খুবই জাগ্রত। তার আশীর্বাদে বছর ঘুরতে না ঘুরতেই মাধব পুরোহিতের ঘর আলো করে জন্ম নিলেন এক ফুটফুটে পুত্র সন্তান। এরপর থেকে বেশ সুখেই কেটে যাচ্ছিল সবার জীবন। কিন্তু সে সুখ বেশি দিন সইল না। অতিক্রান্ত হয় বেশ কয়েকটা বছর। মাধু তখন যৌবনে পদার্পণ করেছে। একদিন সন্ধ্যার পর থেকে মাধুকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া যায় না। আমাদের লেঠেলরা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও মাধুর কোনো সন্ধান আনতে পারে না। তখন নায়েব কাকা পরামর্শ দেন একবার উত্তরের জঙ্গলটা খুঁজে দেখতে। লেঠেলরা গেল জঙ্গলে খুঁজতে। তাদের সঙ্গে আমিও গেলাম। আর সেখানে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না ঠাকুরমশাই। কি দেখলেন সেখানে? দেখলাম জঙ্গলের ভেতর একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে বসে মাধব পুরোহিত মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিচ্ছেন। তার পরনে তখন রক্তবসন, কপালে লাল তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা। এতদিনের চেনা মাধব পুরোহিত আমাদের কাছে তখন সম্পূর্ণরূপে একজন অচেনা ব্যক্তি। তবে আরও একটা বিষয় আমাদের সকলকে হতভাগ করে দিয়েছিল। সেটা হলো মাধব পুরোহিতের ঠিক পাশেই বসে রয়েছে আমার প্রিয় ভগিনী মাধু। তার কপালেও রক্ত তিলক। আমাদের দেখেই মাধব পুরোহিত ভীষণ ভয় পেয়ে গেল। তিনি যজ্ঞকুণ্ড ছেড়ে উঠে পড়লেন। আমি তার সম্মুখীন হয়ে তাকে প্রশ্ন করলাম, পুরোহিত মশাই, এ আপনি কি করছেন? আপনি তন্ত্র সাধনা করেন? মাধব পুরোহিত আমার প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়লেন। নত মস্তকে দাঁড়িয়ে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। আমি পুনরায় তাকে জিজ্ঞেস করলাম, মাধুকে আপনি এখানে কেন নিয়ে এসেছেন? কি উদ্দেশ্য আপনার? এ প্রশ্নেরও কোনো উত্তর তার কাছে পাওয়া গেল না। এমন সময় আমাদের সকলকে অবাক করে দিয়ে মাধু বলে উঠল, ওনার কোনো দোষ নেই দাদা, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই এখানে এসেছি। মাধুর কথায় আমি হতবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কিন্তু কেন মাধু? মাধু বলল, পুরোহিত কাকা বলেছেন উনি আমার এই কুৎসিত রূপকে চিরতরে দূর করে দেবেন। ছোটবেলা থেকে আমি অনেকের অনেক কটু কথা শুনে এসেছি। এখন আমি যুবতী, তোমরা আমার জন্য এত এত পাত্র দেখছো দাদা, কিন্তু কেউ আমায় বিবাহ করতে চায় না, শুধুমাত্র আমার এই কুৎসিত রূপের কারণে। আমিও একটা সুন্দর জীবন চাই দাদা। আমিও চাই কারোর সাথে সুখের ঘর বাঁধতে। আমার কি সেই অধিকার নেই দাদা? মাধুর কথায় আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভেবেছিলাম পুরোহিত মশাইকে উপযুক্ত শাস্তি দেব, কিন্তু মাধুর কথা শুনে সেটা আর পারলাম না। আমরা ওকে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে এলাম। তখন আমাদের জমিদারি সামলাচ্ছে আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাসনারায়ণ। সব কথা শোনার পর তিনি মাধব পুরোহিতকে সপরিবারে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার আদেশ দেন। পরদিন সকালে মাধব পুরোহিত এসে দাদার কাছে অনুরোধ জানান তাকে যেন ক্ষমা করে দিয়ে এই গ্রামে থাকতে দেওয়া হয়। কিন্তু দাদা যখন তার সিদ্ধান্তে অবিচল রইলেন, তখন তিনি আমাদের বাবার কাছে গিয়ে তার পা ধরে মিনতি জানান। শেষ পর্যন্ত বাবা তাকে ক্ষমা করে দেন। মাধব পুরোহিত এই কুসুমপুরেই রয়ে গেলেন। শুধু তাকে আমাদের মন্দিরের কুলপুরোহিতের পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
অন্যদিকে এই ঘটনায় মাধু খুব ভেঙে পড়েছিল। সে বারংবার মাধব পুরোহিতের বাড়িতে যেতে চাইলেও আমরা প্রত্যেকবারই ওকে বাধা দিয়েছি। এরপর ধীরে ধীরে তার মন থেকে সেই ইচ্ছেটা দূর হয়ে যায়। কেটে যায় আরও বেশ কিছুটা সময়। জমিদার বাড়িতে নববধূদের আগমন ঘটে। সবকিছুই আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। সেদিন ছিল মাঘ মাসের সন্ধ্যা। কনকনে ঠান্ডায় সারা গ্রামটা জুবুথুবু। আমি আর দাদা তখন কাছারি বাড়িতে বসে সারাদিনের সমস্ত হিসেবপত্র নায়েব মশাইয়ের কাছ থেকে বুঝে নিচ্ছি। এমন সময় হঠাৎ আমাদের গ্রামেরই এক গরিব চাষি বাদল কয়েকজন গ্রামবাসীকে নিয়ে দৌড়তে দৌড়তে আমাদের কাছে এসে উপস্থিত। বাদল দাদার পা ধরে হাউমাউ করে কেঁদে বলল, জমিদার বাবু, জমিদার বাবু, আমার ছেলেটাকে দুপুর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও ওকে খুঁজে পাওয়া যায়নি। আপনি কিছু একটা ব্যবস্থা করুন জমিদার বাবু, না হলে যে আমার বউটা আর বাঁচবে না। আপনি ব্যবস্থা করুন। দাদার আদেশে তখনই কয়েকজন লেঠেল বেরিয়ে পড়ল বাদলের ছেলেকে খুঁজতে, কিন্তু না, তারাও সেই কাজে সফল হল না। এরপর কেটে গেল আরও 2 দিন, কিন্তু বাদলের ছেলেকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ঠিক তার পরের দিন মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করতে গিয়ে দেখা গেল এক অদ্ভুত এবং ভয়াবহ দৃশ্য। মন্দিরের সামনে হাড়ি কাঠের গায়ে লেগে রয়েছে চাপ চাপ রক্ত। তবে সে কোনো শুকনো রক্ত নয়, মনে হচ্ছে গতকাল রাতেই কাউকে মায়ের সামনে বলি দেওয়া হয়েছে। ভয়ে আমরা সবাই শিউরে উঠলাম। আমাদের মুখ থেকে কোনো কথা বের হলো না। কে করলো এমন ভয়ানক কাজ, আর কাকে বা বলি দেওয়া হলো এখানে? প্রত্যেক বছর শুধু কালী পুজোর দিনই এখানে বলি হয়, কিন্তু হঠাৎ আমার মনে পড়ল গতকাল রাত ছিল ঘোর অমাবস্যার রাত। তার মানে এখানে গতকাল রাত্রে কেউ বলি দিয়ে নিজের কোনো স্বার্থ সিদ্ধি করেছে। কিন্তু কে সে? বহু অনুসন্ধানের পরেও তা আমাদের পক্ষে জানা সম্ভব হল না। প্রথমটাই মনে হয়েছিল নিশ্চয়ই মাধব পুরোহিত এ কাজ করেছেন, কিন্তু পরক্ষণেই মনে হল তিনি অত রাতে এই জমিদার বাড়ির ভেতরে আসবেন কিভাবে? বাড়ির সদর দরজায় তো সর্বক্ষণ পাহারা রয়েছে। তবে কি জমিদার বাড়ির ভেতরেরই কোনো লোকে কাজ করেছে? না না, এ যে অসম্ভব। মনের মধ্যে অনবরত এক দ্বন্দ্ব চলতে লাগল। পরের অমাবস্যাতেও সেই একই বিষয় ঘটল। আমরা পরের দিন সকালে সেই রক্ত মাখা হাড়িকাঠ দেখতে পেলাম। গ্রামেরই এক বৃদ্ধা মহিলার কাছ থেকে জানতে পারলাম যে তার নাতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রাতে নাকি তারা একসাথেই শুয়েছিল। এই গ্রামেরই পশ্চিম দিকে তাদের ঘর। সেখানে এই বৃদ্ধা তার মা বাপ মরা একমাত্র নাতিকে নিয়ে বসবাস করতেন। কিন্তু আজ সকালে ঘুম থেকে ওঠার পর তিনি আর নাতিকে দেখতে পাননি। অনেক খোঁজাখুঁজির পরেও বৃদ্ধার নাতিকে খুঁজে পাওয়া গেল না। গ্রামের সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। এই গ্রাম থেকে দুটো বাচ্চা ছেলে হারিয়ে গেল, কিন্তু কিভাবে? দাদা সিদ্ধান্ত নিলেন পরের অমাবস্যা রাতে আমাদের জমিদার বাড়ির প্রতিটি কোনায় কোনায় পাহারা বসানো হবে। তাহলেই এই ঘটনাগুলোর আড়ালে লুকিয়ে থাকা আসল রহস্যটা সকলের সম্মুখে উদ্ঘটিত হবে। কিন্তু অমাবস্যার দিন সন্ধ্যার দিকে 2 প্রহরী এসে খবর দেয় যে আমাদের বাড়ির অতি বিশ্বস্ত চাকর দামু নাকি মুকুন্দর ছেলেকে চুরি করে পালাচ্ছিল। সেই সময় কেউ একজন দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দেয় এবং তারা সবাই মিলে দামুকে ধরে ফেলে আমাদের কাছে নিয়ে এসেছে। এরপর দাদা আদেশ করলেন দামুকে ভেতরে নিয়ে আসার জন্য। 2 লেঠেল দামুকে আমাদের সম্মুখে এনে হাজির করে। দাদা কিছু বলার আগেই দামু কাঁদতে কাঁদতে দাদার 2 পা জড়িয়ে ধরে বলে,
আমাকে আমাকে ক্ষমা করে দিন হুজুর। আমি নিতান্তই বাধ্য হয়ে এই কুকর্মে লিপ্ত হয়েছি। এই কাজ না করলে যে আমার আর এ বাড়িতে ঠাঁই হতো না হুজুর, ঠাঁই হতো না। দামুর কাছ থেকে আসল বিষয়টা শুনে আমরা দুই ভাই কয়েকজন লেঠেলকে সঙ্গে নিয়ে গেলাম উত্তরের ওই জঙ্গলটার দিকে। জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই আমরা শুনতে পেলাম কোনো একটা নারী কণ্ঠের মন্ত্র উচ্চারণের শব্দ। আর পরক্ষণেই যে দৃশ্যটা দেখলাম তাতে আমরা নিজেদের চোখকে নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না ঠাকুর মশাই। আমাদের সামনে এক জ্বলন্ত যজ্ঞকুণ্ডের সামনে বসে রয়েছে একজন রক্তবসন পরিহিতা তন্ত্রসাধিকা। তার কোমর পর্যন্ত বিছানো এলো চুল, কপালে রক্ত তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। তাকে এক পলক দেখেই দাদা চিৎকার করে বলে উঠলেন, অধম তুই! তার মানে দামু যা বলেছে সব সত্যি? তুই তন্ত্র সাধনা করিস আর গ্রামের ছোট ছোট ছেলেগুলোকে বলি দিয়ে তাদের রক্ত পান করিস? দাদার প্রশ্নের উত্তরে মাথু বলল, হ্যাঁ দাদা, দামু যা বলেছে সব সত্যি। তোমাদের মনে আছে দাদা, সেবার যখন মাধব পুরোহিত আমার এই কুৎসিত রূপকে চিরতরে দূর করে দেবে বলে প্রতিজ্ঞা করেছিল, সেদিন তোমরা তার সেই কাজে বাধা দিয়েছিলে। তাই তো আজ আমি নিজেই নিজের এই কুৎসিত রূপের অভিশাপ থেকে মুক্ত হবার জন্য সাধনা করছি। কিন্তু এই সাধনা করতে গেলে যে আমাকে প্রত্যেক অমাবস্যায় একটি করে বালককে মায়ের চরণে উৎসর্গ করে তার রক্ত পান করতে হবে। আর আমি সেটাই করছি দাদা। আর আমার আদেশেই দামু গ্রামের ছোট ছোট ছেলেদের ভুলিয়ে আমার কাছে নিয়ে আসতো। কিন্তু আজ আমার ভাগ্য সদয় ছিল না, তাই তো দামু ধরা পড়ে গেল। তবে তোমাদের আরও একটা কথা জানার দরকার দাদা, মাধব পুরোহিত কিন্তু কোনো ব্যাধিতে মারা যায়নি। আমি তাকে বারবার অনুরোধ করার সত্ত্বেও সে আর দ্বিতীয়বার আমার এই কুৎসিত রূপ দূর করার কাজে লিপ্ত হতে চায়নি। তাই আমি তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিলাম। হঠাৎ দূর থেকে গ্রামবাসীদের কোলাহল শুনতে পেলাম। তারা হাতে মশাল নিয়ে এদিকেই ছুটে আসছে। উন্মত্ত গ্রামবাসী সেই রাতে আমাদের প্রিয় ভগিনী মাথুকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছিল ঠাকুর মশাই। আমরা কোনো বাধা দিতে পারিনি। এই পর্যন্ত বলে জমিদার হরিনারায়ণ মুখার্জি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তারপর কান্না থামিয়ে বললেন, এরপর আমরা দামুকে ওই ঘরে আটকে রাখি, যাতে এসব কথা বাইরে প্রকাশ না করে। কিন্তু ঠাকুর মশাই, মৃত্যুর আগে মাথু আমাদের অভিশাপ দিয়ে গিয়েছিল যে এই কুসুমপুর গ্রামের কোনো বালককে সে জীবিত থাকতে দেবে না। মাথুর মৃত্যুর এত বছর পর ওর সেই অভিশাপ ফলতে শুরু করেছে ঠাকুর মশাই। কুসুমপুর গ্রামের প্রত্যেক গ্রামবাসী সর্বদা আতঙ্কে থাকে, বিশেষত পুত্র সন্তানের পিতামাতারা এই ভেবে যে কখন তাদের সন্তানের পালা আসে। এতক্ষণ ধরে আমি অত্যন্ত মনোযোগ সহকারে জমিদার বাবুর কথাগুলো শুনছিলাম। এইবার আমি তাকে বললাম, জমিদার বাবু, কিছু মনে করবেন না। আপনি যখন আপনাদের বিপদ থেকে মুক্ত করার জন্য আমাকে এখানে ডেকেছেন, তখন সমস্ত কথা কিন্তু আমাকে আপনার পূর্বেই জানানো উচিত ছিল। জমিদার বাবু হাত জোড় করে বললেন, আমাকে মার্জনা করবেন ঠাকুর মশাই। আসলে আমাদের এই মুখার্জি পরিবারের একটা সুনাম আছে। আমি চাইনি এই পরিবারের এই অন্ধকার দিকটার কথা আপনাকে জানাতে, কিন্তু এখন আমরা এই বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাবো ঠাকুর মশাই? আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তবে আমি যে আমার কাজে সফল হবই সেই বিষয়ে কিন্তু আপনাকে আমি কথা দিতে পারছি না। আগামীকাল ঘোর অমাবস্যা, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, আর আপনার নাতিকে ঘরের বাইরে একদম বেরোতে দেবেন না। আর গ্রামবাসীদেরকেও জানিয়ে দিন যে যাদের ঘরে ছোট ছোট ছেলে রয়েছে তারা যেন তাদের ছেলেদের খুব সাবধানে রাখে, ঘর থেকে যেন বাইরে বের হতে না দেয়।
আমার নির্দেশ মতোই সমস্ত ব্যবস্থা হলো। জমিদারের লোকেরা ঢেঁড়া পিটিয়ে সকল গ্রামবাসীকে জানিয়ে দিল যে তারা যেন তাদের ঘরের ছেলের ছোট ছেলেদেরকে কাল সারা দিন বাড়ির বাইরে বের হতে না দেয়। সেই দিন রাতে মধুসুন্দরী দেবী আমাকে স্বপ্নে দেখা দিলেন। কি ভাবছো তারানাথ? এই হত্যাকাণ্ডের প্রতিকার তোমার পক্ষে করা যে সম্ভব নয়। তবে তুমি বিচলিত হইও না। তুমি যে দেবী মহামায়ার সন্তান, তার ইচ্ছেতেই এই জগৎ সংসার পরিচালিত হয়। তিনি তোমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। পরের দিন জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, আজ রাতে আপনি এই গ্রামে কোনো পাহারা বসাবেন না। আজ রাতে অতি ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আমি এই মন্দিরে মায়ের কাছেই থাকব, আর আপনারা সবাই সাবধানে থাকবেন। সন্ধ্যার পর ঘরের বাইরে পা দেবেন না। সন্ধ্যার পূর্বেই আমি মায়ের মন্দিরে এসে বসলাম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি মায়ের সামনে বসে দু চোখ বন্ধ করে এক মনে একটা শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলাম। হঠাৎ কাছেই বিকট শব্দে বজ্রপাত হলো। আমি চোখ মেললাম, আর ঠিক তখনই দেখলাম মায়ের সেই মৃন্ময়ী রূপের আড়ালে বিরাজ করছে অতি ভয়ঙ্করী এক রূপ। মায়ের হাতে থাকা খড়গ বেয়ে ঝরে পড়ছে রক্তের ধারা। আমি বুঝতে পারলাম আজ রাতে এখানে প্রলয় হবে। আমি মায়ের ধ্যানে বসলাম। এইভাবে ঠিক কত সময় কেটে গেল সে খেয়াল আমার ছিল না। হঠাৎ মায়ের মন্দিরে ঝোলানো সবকটি ঘণ্টা একসঙ্গে বাজতে শুরু করে দিল। আমি চোখ মেলে মায়ের মূর্তির দিকে তাকিয়ে চমকে উঠলাম। মায়ের হাতের সেই খড়গটি এখন নেই। হঠাৎ একটি গগনভেদী হুঙ্কার কানে আসতেই পেছন ফিরে তাকালাম। দেখলাম আমার থেকে মাত্র কয়েক হাত দূরে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে এক গগনচুম্বী কৃষ্ণ বর্ণা নারী মূর্তি। তার কোটিদেশ পর্যন্ত এলো কেশরাজি বাতাসে এলোমেলো ভাবে উড়ছে, আর সেই নারী মূর্তির দক্ষিণ হস্তে উত্তোলিত রয়েছে একটি খড়গ, আর অন্য হাতের মুঠিতে ধরা রয়েছে এক ব্যক্তির কেশরাজি। ব্যক্তিটির সমস্ত শরীরটা শূন্যে ঝুলছে। তাকে দেখে মনে হলো তিনি কোনো তন্ত্র সাধক। তিনি করজোড়ে বারংবার সেই নারী মূর্তির নিকট প্রাণ ভিক্ষা চাইছেন। মুহুর্মুহু বজ্রপাতে আমার কর্ণরন্ধ্র যেন ক্রমশ বিকল হয়ে পড়ছে। হঠাৎ সেই কৃষ্ণ বর্ণা নারী মূর্তি তার হাতের খড়গটি দিয়ে এক কোপে তার হাতে ধরে থাকা ব্যক্তিটির মুন্ড ধড় থেকে আলাদা করে দেয়। চতুর্দিকে লাল রক্তে ভেসে যেতে থাকে। এইবার সেই নারী মূর্তি আমার দিকে ফিরে তাকালো। আমি করজোড়ে উচ্চস্বরে মা কালীর স্তুতি করতে লাগলাম। ওম কালে কালে মহাকালী কালীকে পাপহারিণী কালী দেবী कराल বদনী নারায়ণী নমস্তুতে। এইবার সেই নারী মূর্তি ধীর পায়ে মন্দিরের ভেতরে উঠে এলো, আর ধীরে ধীরে মিলিয়ে গেল মন্দিরে প্রতিষ্ঠিত মা কালীর মূর্তির ভেতর। আমি মাকে প্রণাম করে ছুটে গেলাম মন্দিরের বাইরে। দেখলাম দূরে মাটিতে পড়ে রয়েছে সেই ব্যক্তির কাটা মুন্ডুটা। বাইরে তখন প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণই থেমে গেছে। আমি তৎক্ষণাৎ গিয়ে বাড়ির ভেতর থেকে জমিদার বাবুকে ডেকে নিয়ে এলাম। আমার নির্দেশ মতো তিনি জেগেই ছিলেন। কাটা মুন্ডুটি দেখেই তিনি আঁতকে উঠলেন। তার মুখ থেকে বেরিয়ে এলো কেবল একটি শব্দ, সুবোধ। আসলে সুবোধ ছিল মাধব পুরোহিতের একমাত্র সন্তান। বাবার মৃত্যুর পর সে তার মাকে নিয়ে অন্যত্র চলে গিয়েছিল। সেও ছিল একজন তন্ত্র সাধক। হয়তো বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই সে কোনো পৈশাচিক শক্তিকে কাজে লাগিয়ে গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডগুলো সংঘটিত করছিল। সেই ঘটনার পরের দিনই
আমি নিজ গৃহে ফিরে আসি। এই পর্যন্ত বলে তারানাথ তান্ত্রিক থামলেন। আমি আর কিশোরী এতক্ষণ ধরে তার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আজকের গল্পটা যেন অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। শেষ হবার পরেও আমাদের মুখ থেকে কোনো কথা বের হলো না। কি ভাবছো? তারানাথের কথায় যেন আমাদের ঘোর কাটল। বললাম, না ঠাকুরমশাই, তেমন কিছু না। এবার তাহলে আমরা উঠি, আবার সময় পেলেই আসবো। আপনার গল্পগুলো সত্যিই অসাধারণ। গল্প নয় হে বিভূতি, সবই সত্য ঘটনা। নাও, বৃষ্টিটা এখন ধরেছে, এই ফাঁকে বেরিয়ে পড়ো। আমরাও তারানাথকে প্রণাম জানিয়ে তোমার কাছ থেকে বিদায় নিলাম। শুনছিলেন মিলি ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও প্রথম মহাবিদ্যা। গল্পটির সমগ্র কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। বিভিন্ন চরিত্রে অমিত, সুরজিতা, অয়ন্তিকা, সৌম্যজিৎ, বর্ণক, সার্থক, সোমা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।